নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক বিমল মিত্রের লেখা গল্প বউ। তাহলে শুরু করি। গল্পের নাম বউ। সাধু দেখতে পেলাম আবু পাহাড়ে, নানা রকম সাধু। ৩০০ বছর বয়স কারো উলঙ্গভাবে ভোলা মহেশ্বর হয়ে গুহায় ধ্যান করছেন। আবার দেখলাম কেউ তানপুরা নিয়ে ধ্রুপদ ধরেছেন এক মনে। পাশে এক শিষ্য পাখোয়াজ বাজাচ্ছে। আবার কোথাও দেখলাম গুহার ভেতর ইলেকট্রিক আলো, রেফ্রিজারেটর, হাতের 10 আঙুলে 10টা হিরে পান্না মুক্তোর আংটি, সিল্কের গেরুয়া কাপড় গায়ে, প্লেটে করে আঙুর খাচ্ছেন। পাশে বসে সিদ্ধি এক মহিলা শিষ্যা পাখার বাতাস করছেন। দেখবার জিনিসের অভাব নেই আবু পাহাড়ে, তবু সাধু দেখে দেখে সত্যি আর আশ মেটে না আমার। গাইডকে জিজ্ঞেস করি, আর কোনো সাধু সন্ন্যাসী নেই এখানে? আমার গাইড এমন যাত্রী আগে কখনো দেখেনি। বড় বড় জার্মান, ইংরেজ, ফরাসি ট্যুরিস্টের সার্টিফিকেট আছে তার কাছে। তারা সবাই দিলওয়ারা মন্দির, সানসেট পয়েন্ট, অচ্ছল মহাদেবের মন্দির দেখে বেরিয়েছে। আমি শুধু দেখে বেড়াই সাধু সন্ন্যাসী। ও কি করে জানবে কেন আমার এত আগ্রহ সাধুদের দেখবার জন্যে? কিন্তু যোগানন্দ স্বামীর দেখা আমি আজও পাইনি। হরিদ্বার, বৃন্দাবন, কুম্ভমেলা, পুষ্কর তীর্থ, কেদারনাথ, গোমুখী কিছু আর বাকি রাখিনি। তবু যোগানন্দ স্বামীকে আমার পাওয়া চাই। আমি যে কথা দিয়েছি নিরু বৌদিকে। আজ নয়, আজ থেকে বহু বছর আগে কোথাকার কোন বোয়ালমুড়ি গ্রামের একটি বউয়ের গল্প। এঁদোপড়া গ্রাম। না আছে একটা পোস্ট অফিস, না আছে একটা স্টেশন। রেল স্টেশনের থেকে নেমে 22 মাইল গরুর গাড়িতে গিয়ে তবে পৌঁছতে হয় সে গ্রামে। গ্রামও তেমনি। সকাল হতে না হতে দুপুর গড়িয়ে আসে, আর বিকেল হতে না হতে সন্ধে ঘনিয়ে আসে। বাঁশঝাড় আর বাদুড়ের রাজ্য। মানুষজন আছে বই কি, বাঁশের লাঠি হাতে 2-1টা লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, তাও কচিত কদাচিৎ। কাশির শব্দ পেলে তবেই বোঝা যায় মানুষজন আছে কোথাও কাছাকাছি। গরমের ছুটি হয়েছিল। বিধবা পিসিমার জমিজমা যা কিছু সব ওই বোয়ালমুড়িতে। খাজনাপত্র দিয়ে যদি 5টা টাকাও আসে ঘরে তো তাও লাভ। বছর বছর গিয়ে সময় মতো আদায়পত্র করলে বিধবার হাতে তবু কিছু আসে, কিন্তু আসলে যাওয়ার লোকেরই অভাব। সেবার আমিই গেলাম। গিয়ে উঠলাম পিসিমার আমলের কাছারি বাড়িতে। রাঙা জ্যাঠাইমা বুড়ো হয়ে গেছে, চোখে দেখতে পায় না। অন্ধ মানুষ উঠোনে রোদে বসেছিল। বললে, থাক থাক বাছা, পায়ে হাত দিতে হবে না। তারপর চিৎকার করে উঠল, বৌমা, বৌমা, কোথায় গেলে? দেখো যতীনের ছেলে এসেছে। কিন্তু বৌমাকে আশেপাশে কোথাও দেখা গেল না। গোটা কত ছোট ছেলে মেয়ে কোথা থেকে এসে হাজির হলো সামনে। বললাম, ফটিকদা কোথায়? জ্যাঠাইমা বললে, কাঁকুর গাছিতে গেছে চোত কিস্তির সময়। বাবুদের বাড়ির কাজে তার খাবার নাইবার সময় নেই এখন। গেল শনিবারে বাড়ি আসতে পারেনি। তারপর একটু থেমে আবার বললে, বৌমা, বৌমা, কোথায় গেলে? যতীনের ছেলে এসেছে দেখো, বৌমা। ছোট মেয়েটা এতক্ষণ দাঁড়িয়ে হাঁ করে দেখছিল আমাকে। তাকে কোলে তুলে আদর করতেই সে ভ্যাঁ করে কাঁদতে শুরু করেছে। সভয়ে নামিয়ে দিয়ে আবার নিজের কাছারি বাড়িতে চলে আসছি। উঠোনের আতা গাছের কাছে আসতেই কে যেন ডাকলে, ঠাকুরপো।
পেছন ফিরতেই দেখি দরজার এক পাশে মস্ত এক গলা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে নীরু বৌদি। হাসি হাসি মুখ। বললে, আমাদের চণ্ডীমণ্ডপটা খালি পড়ে আছে, ওখানেই থাকবেন আপনি। বললাম, কেন, কাছারি বাড়িতেই তো ভালো। নীরু বৌদি বললে, ওখানে মানুষজন থাকে নাকি, সাপ খোপ আছে, আপনি চা খান তো? আধ ঘন্টা বাদে একটা ছোট ছেলে এসে ফালিতে বাঁধা একটা চাবি দিয়ে গেল। বললে, আপনি হাত মুখ ধুয়ে নিন, মা চা পাঠিয়ে দিচ্ছে। প্রথম 2-1 দিন প্রজাদের খবরাখবর দিতেই কেটে গেল। মালোপাড়া, মুসলমান পাড়া, পশ্চিম পাড়া, কৈবর্তপাড়া সকলকে জানাতে হলো আমি এসেছি। যার কাছে যা আদায় যেন দিয়ে যায় রায়বাড়ির চণ্ডীমণ্ডপে এসে। সারা গাঁয়ের লোক জ্বরে ধুঁকছে। নজর দিয়ে দেখাও করে গেল কেউ কেউ। সবাই বললে, এবার মা ঠাকুরুনকে এই নিয়েই রেহাই দিতে বলবেন হুজুর। জ্বর জারির জন্যে এবার আমরা ক্ষেত খামার দেখতেই পারিনি। বিলের কলমি শাক খেয়েই বেঁচে আছি শুধু, হাতে কিছু নেই হুজুর। রাঙা জ্যাঠাইমা শুধু এক জায়গায় বসে থাকে দিনরাত। চণ্ডীমণ্ডপ থেকে শুনতে পাই বুড়ি চিৎকার করে বলছে, অ বৌমা, বৌমা, বলি গেলে কোথায়? আমাকে ঘরে তুলে দাও, রোদে পিঠ পুড়ে গেল যে। মণি এসে ডাকে, কাকাবাবু খেতে আসুন, মা ভাত দিয়েছে। খেতে বসে রাঙা জ্যাঠাইমা দূর থেকে বলে, কি দিয়েই বা খাবে বাবা তুমি? দুধ নেই, মাছ নেই, পুরা দেশে আকাল পড়েছে একেবারে। আমার চোখ গিয়ে সংসার একেবারে 9-6 হয়ে গেল বাবা, কেবল অপচ নষ্ট হচ্ছে সব। তারপর আবার বললে, ফটিক বলে, মা তুমি চুপ করে বসে থাকো এক জায়গায়, তোমার কিচ্ছু করতে হবে না। তা কি পারি বাবা? আমরা সেকালের মানুষ, এক হাতে খাড় কেচেছি, ধান সেদ্ধ করেছি, মুড়ি ভেজেছি, শ্বশুর শাশুড়িকে খাইয়েছি, হাঁড়ি ঠেলেছি। আর ওই সব আজকালকার বউ ধিন ধিন করে সারাদিন কেবল নেচে বেড়ায়। এই যে তুমি এসেছো, কি খাবে না খাবে? তারপর আমি একটা অন্ধ মানুষ, কোনো কিছু চোখে দেখি না, শুধু ধেই ধেই করে নাচলেই হলো। তা আর দুটো ভাত নেবে বাবা? তারপর হঠাৎ চিৎকার করে ওঠে, বলে, ও বৌমা, বৌমা, কোথায় গেলে? বলি অ। সারা দিনরাত রাঙা জ্যাঠাইমা বৌমাকে ডাকে। অন্ধ শাশুড়ি, 3-4টে ছেলে মেয়েদের তদারক, তারপর রান্না করা, ঘরদোর উঠোন ঝাড় দেওয়া, ধান সেদ্ধ, মুড়ি ভাজা, বাসন মাজা। সারা দিন নীরু বৌদির কাজের আর শেষ নেই। অনেক দিন রাত্রে পুকুর ঘাটে লম্ফ জ্বলতে দেখেছি একটা, আর লম্ফর সামনেই ঘোমটা দেওয়া ঝাপসা একটা মূর্তি। ঘস ঘস করে বাসন মাজার শব্দ শুনতে পাই অনেক রাত পর্যন্ত। সেদিন খেয়ে আসবার সময় এক গলা ঘোমটা দিয়ে নীরু বৌদি দাঁড়িয়ে, হাসি হাসি মুখ। বাঁ হাত দিয়ে ঘোমটাটা আরও একটু টেনে বললে, আমার একটা কাজ করে দেবেন ভাই ঠাকুরপো? একটু অবাক হয়ে গিয়েছিলাম। বললাম, কি কাজ বলুন বৌদি, নিশ্চয় করে দেব। তেমনি ঘোমটা টেনে আসতে আসতেই বললে, এখন না ভাই, রাত্রিরে, আপনার সময় হবে তো? 5 নয় 10 নয়, প্রায় 15 বছর আগেকার কথা। আমারও সেই কম বয়স। এখনও মাঝে মাঝে নানান কাজকর্মের ভিড়ে নীরু বৌদির কথা মনে পড়ে। নিতান্ত আটপৌরে সংসার, কোথাও সচ্ছলতার কোনো নিদর্শন নেই। একটা শাড়িকে খাড় কেচে শুকিয়ে পড়তে হতো। বাসি কাপড় ছেড়ে
কাঁচা কাপড়ে বিধবা শাশুড়ি রান্না সারতে হতো সকাল সকাল। তারপর ঘুম থেকে উঠতে না উঠতে ছোট একপাল ছেলে মেয়ের তদবির তদারক। ভাসুর কাজ করত বিদেশে জমিদারি সেরেস্তায়। সপ্তাহে কখনো একবার আসতো বাড়িতে। মাসকাবারি গুড়, তেল, নুন, হলুদ, মশলা এনে ফেলত। আবার কখনো 1 মাসের ধাক্কা। কোনো খবরই নেই। কোথায় আছে, বেঁচে আছে কি না তাও জানবার উপায় নেই। রাত দুপুরের সময় হয়তো পুকুর ঘাটে বাসন মাজতে বসেছে খাওয়া দাওয়া সেরে, ছেলে মেয়েগুলোকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে নিজেও খেয়ে নিয়েছে। এমন সময় গোলাম মোল্লার গাড়িতে মাল বোঝাই নিয়ে এসে হাজির ফটিকদা। মা জেগে উঠেছে, উঠেই কান্না। বলে, দরকার নেই মা অমন চাকরিতে, একটা কাকের মুখে একবার খবরটা পর্যন্ত নিস নে, আমি মলুম কি বাঁচলুম। ফটিকদা মাতৃভক্ত ছেলে। মার জন্যে পান সুপুরি, খই, আখের গুড় এনেছে সঙ্গে করে। সব একে একে নামিয়ে বলে, কেমন আছো মা আজকাল? বুড়ি তখন আর কান্না রাখতে পারে না। বলে, এবার কোন দিন এসে দেখবি মরে গেছি। কৈবর্তপাড়ার ছেলেরা কাঁধে করে গাঙের ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেছে, তখন আর আমাকে দেখতে পাবি না। ফটিকদা গাড়ু নিয়ে হাত পা ধুতে ধুতে বলে, কেন, আবার তোমার কি হলো? হবে আবার কি, আমার মরণ হলেই তো বাঁচি। এ কথার পর ফটিকদার আর কিছু বলার থাকে না। নিজের মনেই একবার জিজ্ঞেস করে, মালোপাড়ার কেদার সর্দার কেমন আছে মা? সেবার বাতের অসুখে মরো দেখেছিলাম। তারপর একটু থেমে বলে, পশ্চিম পাড়ার উমেশ ঢালির ছেলেটার সান্নিবাতিক জ্বর হয়েছিল, কেমন আছে শুনেছ নাকি কিছু? মা বলে, আমি মরছি নিজের জ্বালায়, কার খবর রাখি বল? আমার কে আছে যে খবর নেয়? কটা ছেলে কটা বউ আছে শুনি? তুই পড়ে রইলি বিদেশ বিভুঁইয়ে, আর আমার অমন সোনার বউ সেও রইল না। আর একটা ছিল ছেলে, তাও চলে গেল বিবাগী হয়ে ওই অলক্ষণে বউয়ের জ্বালায়। তারপর চোখের জল মুছে কান্না থামিয়ে বলে, যিনি আছেন তিনি তো পটের বিবিটি, আমার সাহস কি ওকে হুকুম করি মা? বলে রেঁধে দেয় তাই কত খোঁটা। ফটিকদা বলে, তা ছোট বৌমা তো তোমার সেবা করে মা। কানে কথাটা যেতেই শাশুড়ি লাফিয়ে ওঠে, যেন সাপ দেখে আঁতকে ওঠার মতন। বলে, সেবা করবে আমাকে? তবেই হয়েছে, পেয়েছে আমার মতো শাশুড়ি তাই, নইলে নইলে যে কি তার বলা হলো না। ছোট বউ এক গলা ঘোমটা দিয়ে সামনে গরম তেলের বাটিটা নিয়ে হাজির হলো। বললে, আপনার মালিশের তেলটা এনেছিলাম মা, একটু মালিশ করে দেব? তেলে বেগুনে জ্বলে উঠল রাঙা জ্যাঠাইমা। বললে, দেখ, এই তোকে দেখে এখন শাশুড়ির সোহাগ হচ্ছে। রোজ এই বললে বিশ্বাস করবি নে ফটিক, চৌপর দিন হাতেল করে মরেছি। বলি কথা বলতে কষ্ট হয়, একটু মালিশ করলে যদি সারে, তবু তেলটা গরম করে দিলে আমি নিজেই মালিশ করে নিতে পারি, তাও পাইনে। এখন তোকে দেখেছে আর আমায় সোহাগ করতে এসেছে। ছোট বউ ঘোমটার ভেতর থেকেই বলে, সন্ধেবেলা যে আমাকে আপনি বললেন শোবার আগে তেলটা মালিশ করে দিতে, তাই তো। ছোপড়া করো না মা, শাশুড়ির সঙ্গে চোপড়া করতে নেই, শাশুড়ি গুরুজন হয়। চোপড়া করলে আমার আর কি মা, তোমারই জিভ খসে যাবে। আমি তোমার ভালোর জন্যেই বলি। তারপর আবার খানিকটা কেঁদে নিয়ে বললে, কপালই মন্দ আমার, নইলে জিজ্ঞেস করো ওই ফটিককে, ও সাক্ষী আছে। সোনার বউ ছিল আমার,
মুখের কথা খসতে না খসতে সব কিছু হাজির করতো সে। আমারই কপাল, নইলে নিজের পেটের ছেলে কিনা বিভাগী হয়ে যায়। কিসের দুঃখ ছিল তার বলো? অনেক পাপ করেছিল মা। ছোট বউ শাশুড়িকে চেনে, তবু গরম তেলটা নিয়ে শাশুড়ির বুকে মালিশ করতে গেল, কিন্তু তার আগেই শাশুড়ি তেলের বাটিটা ছুঁড়ে ফেলে দিলে উঠোনের মধ্যেখানে। বলে, আমার মালিশটাই কিনা বড় হলো এখন। দেখছিস রে ফটিক, দেখ, তুই তো বিদেশে থাকিস, আমি কি সুখে ঘর করি তুই দেখ। আমার ছেলে বিদেশে থেকে খেটে খুটে এলো, খিদেই বাছার প্রাণ আই ঢাই করছে, তার ভাতটা আগে চড়িয়ে দেবে না আমার মালিশ? ছেলে তো আর পেটে ধরলে না, নারীর টান বুঝবে কেমন করে মা? বউ বলে, ভাত নামিয়েছি, এবার ঝোলটা চড়ালুম মা। ফটিক হয়তো সব শুনছিল, বললে, না না, আমার জন্যে রাঁধতে হবে না মা, আমি তো খেয়ে এসেছি কেষ্টগঞ্জ থেকে। শশী বিশ্বাসের সঙ্গে দেখা হলো, না খাইয়ে ছাড়লে না তারা, বলতেই ভুলে গেছি। মা আরও কেঁদে উঠল। তা তো খেয়ে আসবেই বাছা, জানে তো বাড়িতে কেউ নেই। আমার চোখ থাকলে কি আজ সংসারের এই দশা হয় বাছা? মরুক ঝরুক সব ভেসে যাক, গোল্লায় যাক। ছোট ছেলেটা গেছে, এবার তুইও বিভাগী হয়ে যা। আমি আর কটা দিনই বা, তারপর ওই রাগ খুশি। বলি, বৌমা, বলি শুনছ? বৌমা, এমনি প্রত্যহ। খেতে বসে মণি একদিন জিজ্ঞেস করেছে, কাকাবাবু আর দুটো ভাত নেবেন? মা জিজ্ঞেস করছে। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি সেই হাসি মুখ। ঘোমটায় মুখ ঢেকে অন্তরালে দাঁড়িয়ে দেখছে। কোনোদিন মণি বলে, জানেন কাকাবাবু, আজ মা পড়ে গেছিল। পড়ে গেছিল? কি সর্বনাশ! কোথায়? পুকুর ঘাটে, খুব রক্ত পড়েছিল মাথা থেকে। শুনে স্তম্ভিত হয়ে গেলাম। কে ওষুধ দিলে? খুব লেগেছে? না না, মার কি লাগে? মা কি ছোট ছেলে নাকি? মা কি কাঁদে খুকুর মতন? শুধু হাসতে লাগলো। মা বললে, ঠাকুমাকে বলিসনি কিছু? আমি ঠাকুমাকে কিছু বলিনি, শুধু গাঁদা ফুলের পাতা এনে দিলুম মল্লিকদের বাগান থেকে। মা থেঁতো করে টিপে লাগিয়ে দিলে কপালে। কদিন আর ছিলাম বোয়ালমুড়িতে, সেখানে সেই আমার প্রথম আর শেষ যাওয়া। সেই বাঁশঝাড় আর বাদুড়ের রাজ্যে, বাত আর সান্নিপাতিকের পীঠস্থান, দারিদ্র্য আর লাঞ্ছনার কেন্দ্রভূমি। কিন্তু বোয়ালমুড়ি গ্রামের রায়বাড়ির সেই চরিত্রটির কথা আজও ভুলতে পারিনি। নীরু বৌদি আমাকে আজীবন অনুসরণ করে চলেছে। চোখ বুঝলেই সেই হাসি যেন কানে শুনতে পাই। জ্যাঠাইমা বলতো, মুখ পুরীর হাসি দেখো না, হাসি শুনলে গা জ্বলে যায়। জোয়ান মেয়ের এত হাসি কেন লা? তবু যদি স্বামী ঘরে থাকতো, কোলে ছেলে দিত ভগবান। রাত তখন প্রায় 12টা। একলা একলা বিছানায় শুয়ে বই পড়ছিলাম। হঠাৎ যেন বাইরে কার পায়ের শব্দ হলো। নীরু বৌদির গলা শোনা গেল। ঠাকুরপো কি ঘুমিয়ে পড়লেন নাকি? শশব্যস্তে উঠে দরজা খুলে দিলাম। বললাম, আসুন আসুন বৌদি, এত রাত হলো, আমি তো ভাবলাম আর এলেন না বুঝি। নীরু বৌদি বললে, এই তো এখন ছাড়া পেলাম ভাই। বাসন মেজে ঘষে মুছে রান্নাঘর ধুয়ে খুকুর কাঁথা বদলে শাশুড়ির মাথার কাছে জলের ঘটি রেখে তবে আসছি। কাজ কি কম ভাই? বলে হাসতে লাগলো নীরু বৌদি। দেখলাম লাল পাড় শাড়িটা গায়ে বেশ করে জড়িয়ে ঘরে ঢুকেছে। আস্তে আস্তে এক হাতে দরজাটা বন্ধ করে দিয়ে নীরু বৌদি বিছানার এক কোণে আলগোছে বসল।
বললাম, আপনি বরং ভালো করে বিছানায় পা তুলে বসুন বৌদি, আমি এই চেয়ারটায় বসছি। নীরু বৌদি বললে, তবেই হয়েছে, এত খাতির করেন আমাকে। ভারী তো 2 দিনের জন্য এসেছেন, শেষে ফিরে গিয়ে বলবেন এমন দেশে গিয়েছিলুম খাতির যত্ন কিচ্ছু জানে না, জংলি মানুষ সব। বাড়ি গিয়ে বোয়ালমুড়ির নিন্দে করবেন তো খুব। তা বলে আপনার নিন্দে কিন্তু কেউ করতে পারবে না, তা আমি বলে দিচ্ছি বৌদি। নীরু বৌদি বললে, আপনাদের তো মুখের কথা, আপনাদের খুব চেনা আছে। কলকাতার লোক কি কম নাকি? কলকাতার লোকেরা বুঝি খুব খারাপ বৌদি? নীরু বৌদি গালে হাত দিয়ে হাসতে লাগল। ও মা, আমি কি তাই বললুম নাকি? আমি আবার কখন খারাপ বললুম আপনাকে? আমি বলে কত ভাবছি, আপনার হয়তো পেট ভরছে না, কি দিয়ে যে রোজ ভাত দিই তাই ভেবে পাইনি বলে। এক মুহূর্তে মুখের ভাব বদলে গেল নীরু বৌদির। দূরে বাঁশঝাড়ের আড়াল থেকে একটা শেয়াল ডেকে উঠল। তারপর একসঙ্গে অনেকগুলো শেয়ালের সমবেত কণ্ঠ। চকিতে যেন নীরু বৌদির সম্বিত ফিরে এলো। বললাম, কই, আপনার কাজের কথাটা তো বললেন না? নীরু বৌদি বললে, আপনাকে একটু কষ্ট দেব ভাই, কিছু মনে করবেন না। না না, কষ্ট কিসের, আপনি বলুন না কি কাজ। নীরু বৌদি যেন তবু দ্বিধা করতে লাগল। বললে, সত্যি বলছেন? কিছু মনে করবেন না আপনি, সত্যি বলুন, 3 সত্যি করুন। আগে বলুনই তো কি কাজ। নীরু বৌদি বললে, না ভাই, কাউকে আমি কষ্ট দিতে চাই না, কষ্ট দিলে তো আমারই লোকসান। বলুন, পরকে কষ্ট দিলে তো পরের জন্মে আমাকেই কষ্ট পেতে হবে। আর কেউ না জানুক, চিত্রগুপ্তের খাতায় তো সব হিসাব লেখা থাকবে। আমি কিছু বললাম না, শুধু বললাম, আপনাকে যে সবাই কষ্ট দেয়। নীরু বৌদি যেন অবাক হয়ে গেল। বললে, কই, কে কষ্ট দেয়? বললাম, কেউ কষ্ট দেয় না আপনাকে? দিগ্গে কষ্ট। আমি তো কষ্ট বলে মনে করি না ভাই। এ জন্মে যে কষ্ট দেবে পরের জন্মে সেই ভুগবে। আমিও হয়তো আগের জন্মে পরকে কষ্ট দিয়েছিলাম, কিন্তু ভগবান তো সব দেখছেন মাথার উপর থেকে। বলুন, দেখছেন না ঠাকুরপো? সেদিন ভগবানের অস্তিত্ব নিয়ে হয়তো তর্ক করতে পারতাম নীরু বৌদির সঙ্গে, কিন্তু নীরু বৌদির সামনে বসে আমার সমস্ত বিশ্বাস, অবিশ্বাস, সন্দেহ, দ্বিধা কোথায় যেন অন্তর্ধান করে গেল এক নিমেষে। সেই মধ্যরাত্রির অন্ধকার পরিবেশে চারদিকের বাঁশঝাড় আর বাদুড়ের পীঠস্থানে এক স্বল্প আলোকিত চণ্ডীমণ্ডপের ভেতরে বসে নীরু বৌদির সঙ্গে তর্ক করবার দুষ্প্রবৃত্তি আমার হলো না কেন, তার কারণ হয়তো ভূভারতে কেবল আমিই জানি। হঠাৎ নীরু বৌদি বললে, যাক, কাজের কথাটা বলি ভাই এবার। বলেই সেমিজের ভিতর থেকে একটা 3 পয়সা দামের জোড়া পোস্ট কার্ড বার করলে নীরু বৌদি। বললে, রাধুর মাকে দিয়ে এই পোস্ট কার্ডখানা কিনে এনেছিলাম, কিন্তু লেখার অভাবে এতদিন পড়ে আছে শুধু। এতে একটা চিঠি লিখে দেবেন ভাই। পোস্ট কার্ডখানার চেহারা দেখে আরও অবাক হয়ে গেলাম। বহুদিন অব্যবহৃত থাকায় ধুলো ময়লা পড়ে কালো হয়ে গেছে। এখন লিখতে গেলে কালি চুপসে যাবে। বললাম, কবেকার কেনা এটা, ক বছর আগে? নীরু বৌদি বললে, ক বছর তা কি আমার মনে আছে? আমি যদি লেখাপড়াই জানব তো তাহলে আমার ভাবনা। পোস্টকার্ডখানাকে টিপে টেনে সোজা করে নিয়ে বললাম, কাকে লিখতে হবে? আমার মাকে। ঠিকানা কি? লিখুন, আমার ভাইয়ের নাম শ্রীযুক্ত মাখনলাল ভট্টাচার্য, আর ওপরে লিখুন মায়ের নাম। কোন পোস্ট অফিস? বড়মাতলা,
নেবুতলা বাড়ি পৌঁছে, ওই লিখলেই চিঠি যাবে। আমার নিজের হাতে পোঁতা নেবু গাছ কিনা, এই এত বড় বড় নেবু হয় দেখুন, এই এত বড় বড়, জানেন ঠাকুরপো? পান্তা ভাত দিয়ে কচলে খেলে কি সুতার হয় কি বলবো ভাই। মাখন বলতো ওটা ওর নেবু গাছ, আমি বলতুম আমার, তাই নিয়ে ঝগড়া বেঁধে যেত শেষকালে। তারপর একটু থেমে নিরুবৌদি বললে, আচ্ছা আপনি বলুন তো ঠাকুরপো, হারানি ওদের বাগান থেকে নেবু গাছের চারাটা দিলে আমাকে, আমি আমাদের বাগানে পুঁতলুম, আর উনি কেবল বাগানে জল দিয়েছেন, তাতেই গাছটা ওর হয়ে গেল, বলুন তো? আপনি বিচার করুন তো ঠাকুরপো। বললাম, চারা যখন আপনি পুঁতেছেন তখন গাছও আপনার বই কি। নিরুবৌদি বললে, তা মাখন কি সে কথা শুনবে? ওর গায়ে জোর বেশি, আমাকে ঢিপ ঢিপ করে কিল মারত কেবল। তাই না দেখে মার কাছে আমিই বকুনি খেতাম। মা আমাকে বলতো, তোরই তো দোষ রাক্ষসী, তোর দুদিন বাদে বিয়ে হবে, শ্বশুর ঘর করবি, স্বামী হবে, ছেলে পুলে হবে, কোন লজ্জায় বেটা ছেলের সঙ্গে ঝগড়া করিস? শুনলেন মার কথা? বিচারটা একেবারে দেখলেন তো ঠাকুরপো? বললাম, তা তো বটেই। নিরুবৌদি বললে, তারপর আমার বিয়ের দিন, আমার তো সবে তখন 10 বছর বয়স, বাইরে বর এসেছে, হারানিরা এসেছে বর দেখতে। আমি চুপি চুপি হারানিকে জিজ্ঞেস করলুম, আমার বরকে কীরকম দেখতে রে? খুব ছোট তো তখন, কাকে বলে বর কাকে বলে বউ কিছুই জানি না। মার কানে গেছে কথাটা, সে কি বকুনি ঠাকুরপো। বললে, মুখ পুরি লজ্জা সরম নেই, এখন থেকেই বর শিখেছে, শ্বশুর বাড়ি গিয়ে খাবেন লাথি ঝাঁটা। শাশুড়ি যখন চুলের মুঠি ধরে মারবে, যখন কেঁদে কুল পাবেন না, তখন আমার কথা মিষ্টি লাগবে। ও মেয়ে আমাকে না মেরে ছাড়বে না। এই সব। তারপর একটু থেমে বললে, আপনি বলুন তো ঠাকুরপো, 10 বছর বয়সে অত বুদ্ধি হয় কারো বলুন? এখন না হয় বুঝেছি, মা আমার ভালোর জন্যই বলতো সব, আমাকে যাতে শ্বশুরবাড়িতে সবাই ভালোবাসে তাই এত শেখাতো। তখন কি অত সব বুঝতুম? এখন বুদ্ধি হয়েছে, এখন সব শিখেছি, তাই তো মার জন্যে কেবল মন কেমন করে। মা বলে কথা, মার তুল্য আছে নাকি কেউ সংসারে, বলুন ঠাকুরপো? বললাম, তা তো বটেই। নিরুবৌদি হঠাৎ আবার সচকিত হয়ে উঠল যেন। বললে, যাকগে সেসব বাজে কথা, আপনি লিখতে আরম্ভ করুন। বললাম, কি লিখব? লিখুন, তোমার জন্যে আমার খুব মন কেমন করে, আমি তোমার কথা কেবল ভাবি, তোমাকে দেখতে ইচ্ছে করে কেবল, এই সব লিখুন। লিখলাম। বললাম, তারপর? নিরুবৌদি বললে, কি লিখলেন পড়ুন তো একবার। পড়লাম। নিরুবৌদি বললে, ঠিক হয়েছে, এইবার লিখুন হারানির কথা। হারানি কোথায়, শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে, বাপের বাড়িতে আসে কি না, হারানির ছেলে পুলে কটা। আর লিখুন, মাখনকে পাঠিয়ে আমাকে একবার নিয়ে যাও, আমার বাপের বাড়ি যেতে বড় ইচ্ছে করে, খরচপত্রের জন্য ভাবনা নেই, আমার হাতে রুলিটা বাঁধা রেখে আমি গাড়ি ভাড়া জোগাড় করে রাখব। মার জন্যে একজোড়া থান কিনে রেখেছি, আর মাখনের বইয়ের জন্যে বেগুন ফুলি শাড়ি একখানা। এখান থেকে যাবার সময় মাখনের ছেলে মেয়েদের জন্যে বোয়ালমুড়ির চিনির পাকের মুরকি বাতাসা 2 হাঁড়ি নিয়ে যাব। আর বেশি দিন তো এই সংসারে থাকতেও পারবো না। তারপর একটু থেমে ঝুঁকে বললে, কি লিখলেন পড়ুন তো ঠাকুরপো। ক্রমে অনেক রাত হয়ে এলো। আর একবার শেয়ালের দল বাঁশঝাড়ের অন্ধকারে চিৎকার করে আর এক প্রহর রাত ঘোষণা করতে লাগলো। বললাম, আর কি লিখব বলুন। নিরুবৌদি বললে, আর লিখুন। বলতে গিয়ে হঠাৎ থেমে গেল নিরুবৌদি, কি যেন কান পেতে শুনছে।
বললে, এখনই আসছি ঠাকুরপো, খুকু উঠেছে, যাই আবার, নইলে বিছানা ভাসিয়ে দেবে। বলেই হুড়মুড় করে উঠে পালিয়ে গেল। বোয়ালমুড়ি গ্রামে প্রথম যেদিন গিয়েছিলাম তখন তার বাইরে থেকে কেবল ডোবা, মশা, বাত, সান্নিপাতিক, লাঠি, কাশি, বাঁশঝাড় আর বাদুড়ি দেখেছি। কিন্তু সেই মুহূর্তে, সেই মধ্যরাত্রের অন্ধকারে রায়বাড়ির চণ্ডীমণ্ডপে বসে মনে হলো বোয়ালমুড়ি গ্রাম যেন বড় সুন্দর, বড় মধুর। একটিমাত্র মানুষের জন্যে বোয়ালমুড়ি গ্রামের সব কিছু যেন আজ সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠল। আমি শহরের মানুষ, সিনেমা, রেডিও, ট্রাম, বাস অধ্যুষিত অঞ্চলের অধিবাসী, কিন্তু তবু সেই মুহূর্তের জন্যে কলকাতা শহরকেও যেন বোয়ালমুড়ির চেয়ে ছোট মনে হলো, সংকীর্ণ মনে হলো, অপরিসর, অনুদার মনে হলো। হঠাৎ বৌদি আবার ঘরে ঢুকেছে। বললে, ঘুমিয়ে পড়লেন নাকি ঠাকুরপো? বললাম, যদি আপনার কষ্ট হয় তো থাক না বৌদি, আমি তো আরও 2 দিন আছি, আপনার এ চিঠি আমি শেষ করে তবে যাব। না ভাই, চিঠি আজকে অনেক দিন পরে লিখছি। অনেক দিন মার কোনো খবর পাই না কি না, বড্ড মনটা কেমন করছে। তা মাখনও তো একটা চিঠি দিতে পারে। বলুন, তুই 3টে পয়সা খরচ করে 2 ছত্তর লিখতে পারিস না? মেয়ে মানুষ তো নয়, বুঝবে কি? আর বুঝলুম না হয় যে তোর অবস্থা ভালো নয়, আমাকে নিয়ে গিয়ে খাওয়াবার পয়সা তোর নেই। ধার ধর করে যজমানদের কাছ থেকে ভিক্ষে করে অতগুলো ছেলেপুলের সংসার চালাতে হয়। কিন্তু 3টে পয়সার তো মামলা, আর সে 3টে পয়সা না হয় আমি দিয়ে দিতুম। বলতে বলতে নিরুবৌদি থেমে গেল খানিকক্ষণ, তারপর খুব খানিকটা হেসে নিল। বললে, আসলে তা নয়, আসলে কি জানেন ঠাকুরপো? বললাম, আসলে কি? আসলে অভিমান হয়েছে আমার ওপর। আপনার ওপর অভিমান? হ্যাঁ, আসলে অভিমান ছাড়া আর কিছু নয়। আমার শ্বশুরবাড়ির অবস্থা ভালো, ভাসুর জমিদারি সেরেস্তাতে কাজ করেন, আমার হাতে সংসার খরচের টাকা, জানে তো সব তারা। আমি কেন পাঠাই না কিছু তাদের সংসারে, এই হয়েছে আসল ব্যাপার, জানেন? তা আপনি তো দেখছেন ঠাকুরপো রায়বাড়ির অবস্থা। যখন বোলবোলা অবস্থা ছিল তখনকার কথাই ছিল আলাদা, কিন্তু এখন তো দেখছেন কে দিয়ে আপনাকে ভাত দিই তার ভাবনাতেই অস্থির আমি। গুড় মুড়ি দিয়ে ছেলেদের না হয় ভোলালুম, কিন্তু ওই বুড়ো মানুষ শাশুড়ি, ওকে কি করে বোঝাই বলুন তো? উনি তো কিছু বুঝবেন না, আর আমার নিজের সংসার বলতে তো কিছু নেই। বলুন, আছে? বললাম, কেন নেই কেন বলছেন বৌদি? আপনার ভাসুরের ছেলেমেয়েরাই তো আপনার নিজের ছেলেমেয়ের মতন, তারা তো আপনাকেই মা বলে ডাকে। তা হোক, হাজার হলেও পেটের ছেলে আর পরের ছেলে সে তো আর এক জিনিস নয়। আমার যা যখন ছিল বলতো, তুই বেশ আছিস ঝাড়াঝাপটা, কোনো ঝামেলা নেই। কিন্তু সেই যাই বা এখন কোথায় গেল, আর আমি বা কোথায়? ওদের নিয়েই তো আমার সংসার এখন। আমার ভাসুর তো শুধু এসে দেখে যান মাসে মাসে আর টাকা পাঠিয়ে দেন, কিন্তু ঝামেলা তো আমাকেই পোহাতে হয় সব। তা সে জায়ের ছেলেই হোক, নিজের ছেলেই হোক। বললাম, কিন্তু মার কাছে যে যাবেন বলছেন, এদেরও কি নিয়ে যাবেন সঙ্গে? না হলে ওদের দেখবে কে? নিরুবৌদি কেমন যেন ম্রিয়মাণ হয়ে এলো। বললে, তাও ভাবি একবার ঠাকুরপো, বলি তো যাব বাপের বাড়ি, কিন্তু আমি গেলে ওদের দেখবে কে? আমি যদি এমনিতেই একটু সামনে না থাকি তো অস্থির। কে ওদের জামা পরিয়ে দেবে, কে খাইয়ে দেবে, কে নাইয়ে দেবে? তারপর একটু থেমে নিরুবৌদি বললে, বয়ে গেল আমার, কে ওদের কথা ভাবে?
দেখছেন তো ঠাকুরপো এই সংসারের অবস্থা, যার যার তার তার। ওরা যখন বড় হবে তখন তো বুঝবে আমি ওদের কে, কেউই নই বলতে গেলে। বলতে বলতে হঠাৎ থেমে বৌদি বললে, খুকু কাঁদছে না? আমিও কান পাতলাম, বললাম, কই, কেউ তো কাঁদছে না। ওই দেখুন, ওই রকম কেবল হয় আমার। মনে হয় ঘুমোতে ঘুমোতে যদি খুকু খাট থেকে পড়ে যায়। রাত্রিরে ঘুম নেই, দিনে শান্তি নেই। আমার যা মরে গিয়ে আমায় একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে দিয়ে গেছে ভাই। আমি এ সংসার থেকে পালাতে পারলে বাঁচি, মনে হয় যেখানে দু চোখ যায় সেইখানে পালিয়ে যাই। কিন্তু ওই ছেলেরা, ওই অন্ধ মানুষ, বুড়ি শাশুড়ি, সামনে তো দেখছেন আমাকে কত বকুনি। একটু চোখের আড়াল হলেই ডাকবেন, বৌমা বৌমা, অ বৌমা, অ। ওর মুখে বুড়ো বয়সে একটা ভগবানের নাম পর্যন্ত নেই, রাধাকৃষ্ণর নাম নেই, কেবল হা বৌমা, যা বৌমা। বৌমা যেন হয়েছে ওর জপ তপ। হঠাৎ নীরু বৌদি বললে, যাকগে বাজে কথা, দুদিনের জন্যে আপনি এসেছেন আর আপনাকে নিজের কথা শুনিয়ে যত কষ্ট দেওয়া। ছি ছি, আপনারও ঘুম হলো না। বললাম, আমার আর কি এমন কষ্ট, আপনাকে তো সেই ভোর রাত্রিরে উঠতে হবে আবার। নীরু বৌদি তেমনি হাসতে হাসতে বললে, আমার কথা ছেড়ে দিন ঠাকুরপো, আমি তো সেই পুকুর ঘাট, গোবর নিকোনো আর রান্নাঘর এইসব নিয়েই ভূতের বেগার খেটে মরলাম সারা জীবন। অথচ কার যে সংসার আর কে যে খেটে মরে তারই কোনো হিসেব নিকেশ হলো না আজ পর্যন্ত। তা যাক, চিঠিখানা একবার সমস্তটা পড়ুন তো, কি লিখলেন শুনি। সমস্তটাই পড়লাম। নীরু বৌদি ঝুঁকে পড়ে মন দিয়ে সমস্তটা শুনলে। তারপর চিঠিখানা নিয়ে উঠল, উঠে ঘোমটাখানা ভালো করে টেনে দিলে মাথায়। বললে, অনেক রাত করে দিলুম আপনার, মনে মনে গালাগালি দিচ্ছেন তো খুব। ছি ছি, আপনার মতো একজন বৌদি পেলাম, লাভ তো আমারই। লাভ যা বুঝতে পারছি, একদিন মনের মতো করে ঠাকুরপোকে খাওয়াবো সেই ক্ষমতাই ভগবান দিলেন না, কি আর বলবো। কটা বাজলো দেখুন তো আপনার ঘড়িতে। ঘড়ি দেখে বললাম, 2টো বাজতে। উহ, কত অপরাধী যে করছি, আমার পাপের আর শেষ নেই সত্যি। আচ্ছা আসি ভাই। বলে নীরু বৌদি ঘরের বাইরেই চলে যাচ্ছিল। হঠাৎ ফিরে দাঁড়িয়ে বললে, মণি বলছিল আপনি নাকি আসছে মঙ্গলবার চলে যাচ্ছেন। হ্যাঁ, আর কতদিন আপনাকে কষ্ট দেব। ইস, ভারী কষ্ট দিচ্ছেন। এমনি কষ্ট মাঝে মাঝে দিলে তবু তো বাঁচি। তারপর যখন বিয়ে থা করবেন তখন তো বোয়ালমুড়ির কথা একেবারে ভুলেই যাবেন। কি জানি কি হলো আমার। বললাম, না বৌদি, কত দেশেই তো ঘুরি, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন, কাশী, গয়া, কিন্তু বোয়ালমুড়িতে এসে যা লাভ হলো তা কোথাও হয়নি বৌদি। নীরু বৌদি বোধহয় হাসতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ হাসি থামিয়ে বললে, আচ্ছা ঠাকুরপো, একটা কথা বলি, আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন না ভাই, অনেক তীর্থস্থান। বললাম, হ্যাঁ, পিসিমাকে নিয়ে অনেক জায়গায় তো ঘুরতে হয়েছে। নীরু বৌদি বললে, মথুরা গেছেন, কাশী, বৃন্দাবন, জগন্নাথ ক্ষেত্র। বললাম, হ্যাঁ। ওখানে অনেক সাধু সন্ন্যাসী আছেন না? তা আছে হয়তো, কেন বলুন তো। নীরু বৌদি যেন একটু থতমত খেয়ে গেল। বললে, না, এমনি বলছিলাম, তীর্থক্ষেত্রেই তো সাধু সন্ন্যাসীদের ভিড় হয়। হঠাৎ নীরু বৌদির চোখের দিকে চেয়ে যেন কেমন অবাক হয়ে গেলাম। মুখের সেই হাসি যেন কোথায় মিলিয়ে গেছে। নীরু বৌদির এ চেহারা যেন আমার অচেনা। নীরু বৌদি যেন এখন আর মেয়ে নয়, মা নয়, গৃহিণী নয়, এমনকি বৌদিও নয়। হঠাৎ যেন নীরু বৌদি এক নিমেষে
এক নারীতে রূপান্তরিত হয়ে গেছে। আর শুধু নারীও নয়, যেন বধূ, বউ, কোনো এক বিবাগীর বউ। এতদিনের মধ্যে এমন রূপ যেন আজ প্রথম দেখলাম। একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। কখন নীরু বৌদি ঘর থেকে বেরিয়ে গিয়েছিল দেখতে পাইনি। দেখতে পেলাম যখন একটু পরেই আবার ফিরল। হাসতে হাসতে বললে, এই দেখুন ভাই ঠাকুরপো, আমার মাথা ঠিক নেই। আমি আর এ চিঠি কাকে দিয়ে ডাকে ফেলব? বরং এটা আপনার কাছেই থাক। আপনি যখন সকালবেলা পোস্ট অফিসের দিকে যাবেন, এ চিঠিখানা ডাকবাক্সে ফেলে দেবেন। চললুম ভাই, ঘরে আবার শাশুড়ির গলা পাচ্ছি। বলতে গেলে জীবনে সেই আমার নীরু বৌদির সঙ্গে প্রথম এবং শেষ সাক্ষাৎ। আজ নীরু বৌদি বেঁচে আছেন কি না তাও বলতে পারবো না। ফটিকদার অন্ধ মা, নীরু বৌদির সেই দজ্জাল শাশুড়ি, তিনিও বেঁচে আছেন কি না তাও বলতে পারবো না। কারণ বোয়ালমুড়ির সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে পিসিমা মারা যাবার সঙ্গে সঙ্গে। কিন্তু নীরু বৌদির সঙ্গে তার মায়ের যে আর দেখা হয়নি তা আমি আজও সঠিকভাবেই বলে দিতে পারি। আসলে সেদিনকার সেই অত রাত জেগে লেখা চিঠিটা আমি শেষ পর্যন্ত ডাকবাক্সেই ফেলিনি, কারণ ফেলতে আমার মানা ছিল। ফটিকদাই মানা করেছিল আমাকে। আজ সেই ঘটনাটি বলি। পরদিন ভোরবেলা, তখনও ভালো করে জাগিনি, একটা গরুর গাড়ি এসে দাঁড়ালো রায়বাড়ির চণ্ডীমণ্ডপের সামনে। দরজা খুলে দেখি ফটিকদা। জমিদারি সেরেস্তার কাজ সেরে প্রচুর মালপত্র নিয়ে রাত থাকতেই এসে পড়েছে। জামাটা গায়ে দিয়ে সকাল সকাল চিঠিটা ডাকে দেব বলে বেরিয়েই পড়েছিলাম। ফটিকদা বললে, ভায়া যে? বললাম, এখন এলেন? গুড়ের নাগরি, কুলোভালা, মানকচু, নারকেল কাঁদি, নানা রকমের জিনিস বোঝাই। তারই তদারক করতে ব্যস্ত ফটিকদা। তবু বললে, কেমন আদায়পত্তর হচ্ছে ভায়া? তারপর একটু থেমে বললে, প্রাতঃভ্রমণ করতে চললে বুঝি? বললাম, না, নীরু বৌদির একটা চিঠি ছিল, ডাকবাক্সে ফেলতে যাচ্ছি, খুব জরুরি। চিঠি? কার বললে? ছোট বৌমার? ফটিকদার মুখের ভাব হঠাৎ যেন আমূল বদলে গেল একেবারে। বললে, বড়মাতলায় মাকে লেখা? বললাম, হ্যাঁ, কিন্তু। বললে, দেখি। চিঠিটা দিলাম হাতে। 2-1 লাইন পড়েই কি হলো ফটিকদার, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল 2 হাতে। বললে, এ চিঠি পাঠিয়ে কোনো কাজ হবে না ভাই, কিছু মনে করো না। তবু অবাক হওয়া আমার আরও বেড়ে গেল। ফটিকদা বললে, ছোট বৌমারই কপালের ভোগ, নইলে কোলে একটা ছেলে পুলেও নেই, আর স্বামীও হলো বিবাগী, তার ওপর নিজের মা, তা সে গরিবই হোক আর যাই হোক, মা তো, তা সেই মাও। কি যেন বলতে গিয়ে থেমে গেল ফটিকদা। তারপর বললে, তা সেই মাও আর বেঁচে নেই। ছোট বৌমাকে খবরটা শোনাবো কেমন করে তাই মনে মনে ভাবছিলাম। বড়মাতলায় গিয়েছিলাম প্রজাবিলির কাজে, সেখানেই শুনলাম খবরটা। এমন পাষণ্ড ভাই, একবার আমাদের জানায়ও নি। একেই নানা অশান্তি ছোট বৌমার মনে, এর ওপর যদি আবার মায়ের মৃত্যুর খবরটা দিই তো। জানি না পরে কোনো দিন নীরু বৌদিকে খবরটা শেষ পর্যন্ত জানানো হয়েছে কিনা। জানার পর মুখের সেই হাসিও বন্ধ হয়ে গেছে কিনা চিরকালের মতো, কিছুই জানি না। বোয়ালমুড়ি থেকে চলে আসবার দিন ইচ্ছে হয়েছিল নীরু বৌদির সঙ্গে একবার দেখা করে আসব। অনেকবার সুযোগও খুঁজেছিলাম, কিন্তু ভাসুর বাড়িতে থাকায় সে সুযোগ আর হয়নি। শুধু কানে এসেছিল শাশুড়ির সেই গলা, অ বৌমা, বলি শুনতে পাচ্ছ? অ বৌমা, বৌমা।
শুধু বেরোবার সময় ফটিকদা বলেছিল, তোমাকে তো পিসিমাকে নিয়ে অনেক তীর্থস্থানে ঘুরতে হয় ভায়া, একটা কাজ করবে? বললাম, বলুন। ফটিকদা বললে, আমার তো সময়ও হয় না আর সামর্থ্যও নেই আগেকার মতো। তবে আমাদের বাবুরা গিয়েছিল একবার কামাখ্যে। জানো, বলছিল নাকি আমার ভাইয়ের মতো এক সাধুকে ঘুরে বেড়াতে দেখেছে ওখানে। কে জানে। তারপর একটু থেমে আবার বললে, শুধু ওরাই নয়, বারুইপুরের কৈলাস আচার্যিও গেল বছর শ্রীক্ষেত্রে গিয়েছিলেন। বলছিলেন, অবিকল তোমার ভাইয়ের মতো চেহারা ফটিক, দাড়ি গোঁফে ঢাকা, ধরতে পারলুম না, ফসকে গেল। তা তুমি যদি এদিক ওদিক যাও তো খুঁজে দেখো না ভায়া। আমার জন্যে নয়, ওই ছোট বৌমার কথা ভেবেই কষ্ট হয়। হাজার হোক মেয়ে মানুষ তো। তারপর মথুরা, বৃন্দাবন, কাশী, কামাখ্যা, হরিদ্বার, প্রয়াগ, পুষ্কর আবার গিয়েছি। একবার নয়, অনেকবার। পিসিমা যতদিন বেঁচে ছিল ততদিন তাকে নিয়ে তো গিয়েছি, এখন একলাই যাই। ও মন্দির, ঠাকুর, পুজো পার্বণ ও সব দেখি আর না দেখি, সাধু সন্ন্যাসী দেখা বাদ দিই না। সাধু দেখলেই পরিচয় করি, হাত দেখাবার নাম করে কোষ্ঠী গণনার ছুতোয় কখনো বা ভোজন করিয়ে আলাপ করবার চেষ্টা করি, ভাব জমাই। কোনো সূত্রে যদি কোথাও বোয়ালমুড়ি গ্রামের ফটিকচন্দ্র রায়ের ভাই নীরু বৌদির স্বামীর সন্ধান পেয়ে যাই। আজ আবু পাহাড়ে এসেও অনেক সাধু দেখলাম। গুহায় ভর্তি পাহাড়, পদে পদে গুহা, সাধুর শেষ নেই। 300 বছরের উলঙ্গ সাধু, কেউ আবার তানপুরা নিয়ে ধ্রুপদ গিয়ে চলেছেন আপন মনে, শিষ্য পাশে বসে পাখোয়াজ বাজাচ্ছেন। আর কোথাও বা গুহার ভিতর ইলেকট্রিক আলো, রেফ্রিজারেটর। 10 আঙুলে 10টা আংটি পরা ডবল এমে সিল্কের গেরুয়া পরা এক সাধু প্লেটে করে আঙুর খাচ্ছেন, আর পাশে বসে সিন্ধি শিষ্যা পাখার বাতাস করে চলেছে পরম ভক্তি ভরে। এত বিচিত্র পৃথিবী, এত বিচিত্র এর মানুষ আর মানুষের মিছিল। এর মধ্যেও বোয়ালমুড়ি গ্রামের সেই পাড়া গেয়ে বউটির কথা কিছুতেই আর মন থেকে তাড়াতে পারি না। এতক্ষণ শুনলে বিমল মিত্রের লেখা গল্প বউ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।